প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুক্ত সংলাপ। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি কানাডা প্রবাসী একজন বাংলাদেশি চিকিৎসক ডক্টর মোহাম্মদ জামিলুর রহিম। ডক্টর জামিল, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আর ডক্টর জামিলের আরেকটি পরিচয়, তিনি হচ্ছেন কানাডীয় ইমিগ্রেশন কনসালট্যান্ট, সার্টিফাইড, সরকার কর্তৃক অনুমোদিত, এবং একটি সংস্থা আছে স্কশিয়া কনসালট্যান্ট, তার প্রধান নির্বাহী। ডক্টর জামিল, আপনাকে প্রথমেই আপনাকে যেটা প্রশ্ন করতে চাই যে আপনি কতদিন যাবত কানাডাতে আছেন? আমি আসলে কানাডাতে আছি আছে 7 বছর ধরে অলমোস্ট। আপনার ব্যাকগ্রাউন্ড আমি যেটা জানি যে আপনি একজন ফিজিশিয়ান, একজন মেডিকেল ডক্টর। জি, আমি আসলে বাংলাদেশ থেকে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলাম। আমি 96-এ আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ইন্টার্নি করে বের হয়েছি। বাট তারপরে আপনি আমার নিজের ইচ্ছাই বলুন বা পরিস্থিতির কারণেই বলুন যে আমাকে একটা অন্য ট্র্যাকে যেতে হয়েছে আসলে। সো এখন আমি বেসিক্যালি আমি ইমিগ্রেশন কনসালটেন্ট কানাডা। তো কানাডাতে আপনি ওইখানে কোথায় আছেন? কানাডাতে কোথায়? আমি টরন্টোতে আছি। কানাডাতে এরকম বাংলাদেশি কেমন বাংলাদেশি আছে এখন পর্যন্ত? মানে এটা এক্সাক্ট ফিগারটা আসলে এখনো কেউ জানে না, তবে অ্যারাউন্ড লাইক 40,000 বাংলাদেশি আছে অল ওভার দ্য কানাডা। আমরা যেটা শুনি যে ইউরোপ আমেরিকায় যেসব বাংলাদেশি আছেন তাদের বিভিন্ন লেভেল আছে। কেউ হয়তো সেখানেই পড়াশোনা করে সেখানে সেটেল করেছেন, সেরকম কেউ হয়তো এখান থেকে আপনাদের মতো যারা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে তারপরে গিয়েছেন, আবার কেউ গেছেন আধা দক্ষ বা কোনো দক্ষতা নেই, কোনো কারণে সেখানে গেছেন। এইরকম যদি আমরা হিসেব করি তাহলে উচ্চ অবস্থান বা আপনাদের মতো অবস্থান এইরকম শিক্ষিত বাংলাদেশের সঙ্গে বেশি নাকি আনস্কিলড মানুষের সবচেয়ে বেশি? কানাডার ব্যাপারটা হচ্ছে কানাডা একটু ডিফারেন্ট আসলে অন্য কান্ট্রি থেকে। আমেরিকা বা আপনি ইউরোপ বলেন, তো ওই ডিফারেন্সটাই জানতে। ওই ডিফারেন্স হচ্ছে কানাডাতে বেসিক্যালি আসলে শিক্ষিত লোক বেশি। কারণ কানাডার বেশিরভাগ কানাডাতে যারা গেছে এদের বৈধভাবে যেতে হয়েছে, এবং এই বৈধভাবে যাওয়ার একটাই পথ ছিল, সেটা হচ্ছে ইমিগ্রেশন করে যাওয়া। এবং আনফরচুনেটলি কানাডাতে ইমিগ্রেশনটা হয়ই কোয়ালিফাইড লোকজনের। তার মানে এখানে দুইটা প্রশ্ন উত্তর আমি পেলাম। একটি হচ্ছে যে অবৈধভাবে কানাডায় যাওয়া খুব কঠিন ব্যাপার, খুব কঠিন। আরেকটি হচ্ছে যে যদি বৈধভাবে যেতেই হয় তাহলে তার একটি বিশেষ দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে। অযোগ্য বা অদক্ষ কোনো লোকের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। কাজে যে কেউ স্বপ্ন দেখলে পরেই কানাডায় চলে যাব সেরকম সুযোগ না, সেটা নাই। এখন যদি মানে আপনি সেখানে ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করেন, আপনি কি ধরনের মানুষ যায়, সেই কি ধরনের মানুষ সুযোগ পায় সেগুলো আপনি জানেন। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশ থেকে কারা কানাডা যাওয়ার স্বপ্ন দেখতে পারেন, কোন ধরনের মানুষ? অ্যাজ এ হোল সবাই স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্বপ্নের সাথে আরেকটা ব্যাপার আছে যে আপনাকে যোগ্য হতে হবে। এই জিনিসটা দরকার আসলে। মানে আর কানাডাতে যাওয়া বা ইমিগ্রেশন করা, যেটা আমি বেসিক্যালি, যেহেতু আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করি, তো ইমিগ্রেশনটাই আমি হাইলাইট করি, যেহেতু ওইটাই একমাত্র পথ আসলে বৈধভাবে কানাডাতে যাওয়ার। আর অবৈধভাবে অ্যাজ ইউ সেড যে আসলে সুযোগও নাই কানাডাতে। তো ইমিগ্রেশন হতে হলে আপনাকে যোগ্য হতে হবে, এবং যোগ্য কিছু আপনি যদি মানে স্কিলড ওয়ার্কার ক্লাস আমরা বলি, যে পেশাগত দক্ষতার মাধ্যমে আপনি যদি উৎকর্ষ সাধন লাভ করেন, এবং এইটা দেশেই করতে হবে আসলে আপনাকে। যে আপনি একটা সাবজেক্টে পড়াশোনা করলেন, অ্যাটলিস্ট মাস্টার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েশন আপনার হলো, এবং ওই রিলেভেন্ট সাবজেক্টে আপনার এক্সপিরিয়েন্স যদি হয়, তাইলে আপনি কানাডাতে একটা ইমিগ্রেশনটা হয় স্কিলড ওয়ার্কার ক্লাসে আপনার পয়েন্ট সিস্টেম বেসিসে। আপনি আর একটু খোলাসা করে বলুন যে একটি হচ্ছে যে পেশাগত দক্ষতা, দক্ষ লোকজন, আর কি কি ধরনের, আর কোন কোন ক্রাইটেরিয়াতে আমি যেতে পারি? প্রথম হচ্ছে যে পেশাগত দক্ষতা বা স্কিল ওয়ার্কার ক্লাস আমরা যেটা বলি, এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে যারা এন্টারপ্রেনার বা ব্যবসায়ী, যারা ব্যবসা করতে পারবে, বিনিয়োগ করার দক্ষতা, যারা ওখানে ব্যবসায়ী দক্ষতা। তো যারা আপনি দক্ষ যাদের কথা বললেন তাদের ডিগ্রি লাগবে এবং অভিজ্ঞতা লাগবে। আমি যদি এন্টারপ্রেনার হিসেবে যেতে চাই তাহলে আমার কি যোগ্যতা? তাহলে আপনার যোগ্যতা এখানে লাগবে যে এখানে কোনো বিজনেস ওনারশিপ আপনার লাগবে, মানে বাংলাদেশে আমি কোনো ব্যবসা আপনি করছেন, এবং ব্যবসাটা আপনার বৈধভাবে একটা মিনিমাম অ্যামাউন্ট আপনার সহায় সম্পত্তির মালিক হতে হবে। একটা জিনিস কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, লিগ্যালি অবটেইনড আপনার প্রপার্টি থাকতে হবে। তো আমাদের দেশে যেটা মানে অনেকেই মনে করে যে টাকা থাকলে হয়ে যাবে, সেটা কিন্তু না আসলে। কানাডিয়ান গভর্নমেন্ট এই জিনিসটা খুব বেশি দেখে যে বাংলাদেশে আমাকে বৈধভাবে সম্পত্তির মালিক হতে হবে, বৈধভাবে ব্যবসা করার ক্ষমতা থাকতে হবে, তাহলেই কেবল বিবেচনা। আর ওই ব্যবসা থেকে আর্ন করে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, সেই ট্যাক্সেশনের পেপারও আসলে দিতে হবে আপনাকে। সো এইখানে প্রত্যেকটা জিনিস খুব ট্রান্সপারেন্ট। মানে আপনি কোনো কারণে ধরেন আপনি অনেক অগাধ টাকার মালিক, বাট আপনার গভর্নমেন্টকে আপনি সেই অনুযায়ী ট্যাক্স দেন না, বা আপনি এই পুরো অ্যামাউন্ট আপনি গভর্নমেন্টকে শো করেন না, তাহলে ওইটা কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, তাহলে দুইটা ক্যাটাগরি আমি পেলাম, একটা হলো দক্ষ, আরেকটা হলো যে এন্টারপ্রেনার, আর আরেকটা হচ্ছে ইনভেস্টর ক্যাটাগরি, যারা বিনিয়োগে সক্ষম আসলে। সেটা একটু উপরের লেভেলে ব্যবসায়ীদের জন্য, যারা কানাডাতে বিনিয়োগ করবে। লাইক কানাডিয়ান, সেই ক্ষেত্রে কি কানাডিয়ান গভর্নমেন্ট জানতে চাইবে না যে টাকার উৎস কোথায়? অ্যাবসলিউটলি। সেজন্যই আমি বললাম যে ওদের প্রথম কথাটাই হচ্ছে যে ইট হ্যাজ টু বি লিগ্যালি অবটেইনড,
যে অ্যামাউন্টটাই আপনি বলবেন যে আমি ব্যবসায়ী বা আমি বিনিয়োগকারী, দিস ইজ দ্য অ্যামাউন্ট আই হ্যাভ। কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট প্রথম কথা হচ্ছে ওদের বটম লাইন হচ্ছে তুমি যে টাকাটা পেলা, হাউ ডিড ইউ আর্ন, তুমি কি এটা এগেইনস্ট গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছো কিনা? বাকি দুইটির কথা আমি পরিষ্কারভাবে বুঝলাম, একটা হচ্ছে এন্টারপ্রেনার, একটা হচ্ছে ইনভেস্টর, এটা আমি বুঝলাম। কিন্তু দক্ষ শ্রমিকদের মধ্যে তো সব ক্যাটাগরির শ্রমিকরা তো সুযোগ পাবে না। না, তো কানাডার যদি আমি মানে একজন দক্ষ শ্রমিক হিসেবে বা দক্ষ কর্মী হিসেবে যেতে চাই, কোন ধরনের কাজের অভিজ্ঞতার ডিমান্ড আছে কানাডিয়ান সোসাইটিতে? আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যারা যেতে চায়, নিজেদেরকে দক্ষ করতে চায়, কোন বিষয়গুলির দিকে গুরুত্ব প্রথম দেবে? কথা হচ্ছে যে প্রথম গুরুত্বটা দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা, আসলে আপনাকে ফার্নিশ করতে হবে এক নাম্বার। বেসিক শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, বেসিক শিক্ষা, সেটা গ্র্যাজুয়েট হতে পারে বা মাস্টার্স হতে পারে। তারপরে সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই রিলেভেন্ট জবে। যে ধরেন আমাদের দেশে যেটা হয়, হয়তো জিওগ্রাফি থেকে কেউ পাশ করলো কিন্তু ব্যাংকের ম্যানেজার হয়ে গেল, এখন ওইটাকে কিন্তু আমরা আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে ইউজ করতে পারবেন না। রিলেভেন্ট কথাটা এই জন্য খুব ইম্পর্টেন্ট, লাইক রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি সাংবাদিকতায় ডিগ্রি থাকলে পরে আমার অভিজ্ঞতাটা সাংবাদিকতাতেই থাকতে হবে। জি জি। আর অন্য জায়গায় থাকলে পরে হবে না। ওই রিলেটেড লাইক মিডিয়া কমিউনিকেশন বা কমিউনিকেশন ম্যানেজার বা কমিউনিকেশন অফিসার, সো ওই রিলেভেন্ট ফিল্ডে যেতে হবে। আচ্ছা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা সবার জানা দরকার, আইএলস আমরা যেটা বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, সেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমাদের দেশে সবাই সবকিছু আছে, এডুকেশন আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু দেখা গেলো যে তারা ইংরেজিতে আসলে ভালো না। এবং কানাডাতে ইমিগ্রেশন হওয়ার একদম মেইন কথাই হচ্ছে যে আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে। কানাডার দুইটা ভাষা আছে, সেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। তো ফ্রেঞ্চ বেসিক্যালি আমাদের